হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো যে হর্ষবর্ধন রানেকে নিয়ে। তো তার ছবি এক দিওয়ানে কি দিওয়ানিয়ত, এই ছবিটা কম বাজেটেই তৈরি হয়েছে এবং ছবিটা কিন্তু দিওয়ালি উপলক্ষে রিলিজ করে হয়তো রিভিউজ খুবই খারাপ পেয়েছে, বাট ছবিটা কিন্তু যে টার্গেট অডিয়েন্সকে মাথায় রেখে বানানো হয়েছে তাদের খুব ভালো লাগছে এবং ছবিটা কিন্তু একটা ভালো ব্যবসা কিন্তু করছে, হোল্ড কিন্তু ধরে রেখেছে এবং পুরো এই এক্সটেন্ডেড উইকেন্ডটা মিলিয়ে ছবিটা কিন্তু 40 কোটি টাকা প্লাস কালেকশন করতে চলেছে, এরকম ট্রেড অনুমান করছে। খুবই ভালো একটা জিনিস। হর্ষবর্ধন রানেকে আমার পার্সোনালিটি হিসেবে খুবই পছন্দ, তার ইন্টারভিউজ ইত্যাদি দেখে আমার খুব ভালো লাগে। আমি সেটা বহুবার বলেছি ইন্টারভিউতে এবং আমি চাই যে সে সাকসেসফুল হোক। এবার সে যে এই যে এরকম ছবি করছে, এক দিওয়ানে কি দিওয়ানিয়তের মতো ছবি, এই ধরনের ছবি কি তার করা উচিত কি উচিত না, এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো এবং তার কি করা উচিত সামনের দিনে আমার একটা ইভ্যালুয়েশন, সেটার ভিত্তিতে আমি বলবো। তো দেখুন, স্টার দুভাবে হওয়া যায়। একটা হচ্ছে কি যেটা হচ্ছে যে আপনি বিগ স্টার, যেটা ধরুন শাহরুখ খান কিভাবে হয়েছে, যে শাহরুখ খান বড় ডিরেক্টর বড় প্রডিউসারদের সাথে কাজ করছে, যশ রাজ, ধর্মা, বড় বড় সবকিছু করছে এবং একটা এমন ছবি বানাচ্ছে যেটা কোথাও গিয়ে প্যান ইন্ডিয়া অডিয়েন্সকে টার্গেট করছে। তারপরে মানে যখন শাহরুখ ইনিশিয়াল ডেজের কথা বলছি, বা কোথাও ওভারসিজ মার্কেট সে ক্যাপচার করছে। তো এটা একটা একটা অ্যাপ্রোচ যেটা আপনারা অমিতাভ বচ্চনকে আগে করতে দেখেছেন, যে অমিতাভ বচ্চন তখন যারা বড় প্রডিউসার, প্রকাশ মেহরা, মনমোহন দেসাই, যশ চোপড়া, সিপি, তাদের সাথে কাজ করতো। তো বড় বড় বিগ ক্যাম্পস থেকে তার ছবি হচ্ছে, সেখানে হিউজ একটা অনসং থাকছে, তো বিশাল করে প্রমোশন হচ্ছে, ইত্যাদি হচ্ছে, রিলিজ হচ্ছে। তো এইভাবে আপনি স্টার হতে পারেন, যে জিনিসটা এখন কার্তিক আরিয়ান করছে। স্টার এরকম এই বড় লেভেলে স্টার হতে গেলে, এ লিস্টার সুপারস্টার, তাহলে আপনাকে একটা বড় কিন্তু কোনো ডিরেক্টর বা প্রডিউসারের ব্যাকিং লাগে। আজকে ধরুন এই যে লক্ষ লালবানিকে তুলছে, তার পিছনে কিন্তু ধর্মার ব্যাকিং রয়েছে। তারপরে আজকে ধরুন কার্তিক আরিয়ান উঠছে, তো কার্তিক আরিয়ান কিন্তু তার পিছনে কিন্তু টি সিরিজের একটা বড় সড়ো ব্যাকিং রয়েছে এবং সে দেখবেন বড় ছবি করছে, সবসময় বড় ডিরেক্টরদের সাথে কাজ করবার চেষ্টা করছে। তো কার্তিক আরিয়ান কিন্তু ওই জায়গাটা ধরে নিয়েছে। তো আর যারা ইনসাইডার অথচ ভালো অ্যাক্টর, তো রণবীর কাপুর চিরকাল বড় বড় অপরচুনিটিস পেয়েছে, বড় স্টার ডিরেক্টরস বলুন, স্টার প্রডিউসার্স বলুন, তাদের সাথে কাজ করতে পেরেছে। তো এইভাবে একটা স্টারডামের পথ আছে। আর আরেকটা সেকেন্ড পথ আছে, যেটা হচ্ছে কি যে আপনি কি করলেন, যে বড় যে স্টুডিও সিস্টেম, বড় প্রডিউসার, বড় ডিরেক্টর, তাদের সাথে কাজ করলেন না। আপনি কি করলেন, ছোট প্রডিউসার, ছোট ডিরেক্টরদের সাথেই কাজ করলেন এবং একটা আনট্যাপ যে মার্কেট আছে সেটাকে আপনি ধরলেন। যে জিনিসটা করেছিল আমাদের বাংলা থেকেই উঠে যাওয়া অভিনেতা মিঠুন চক্রবর্তী, এবং তিনি বম্বেতে স্টার হয়েছিলেন। কিন্তু আপনি যদি মিঠুনদার কেরিয়ার দেখেন, এবং মিঠুনদার সাথে আমি যেহেতু দুটো ছবিতে কাজ করেছি, তো মিঠুনদা গল্প করতেন যে তাকে কিন্তু ইচ্ছে করে বড় যারা হিরো ছিল তারা কাঠি করতো যে তাকে যেন বড় প্রডিউসারটা সাইন না করে। তো তাই জন্য মিঠুন চক্রবর্তী কিন্তু নিজের পুরো কেরিয়ারটাই তৈরি করেছে বি গ্রেড প্রডিউসারদের সাথে কাজ করে, যারা কিন্তু অত বেশি টাকার ছবি যে বানাতে পারবে তা কিন্তু নয়। কিন্তু সেই লো লেভেল প্রডিউসারদের সাথে কাজ করে মিঠুন চক্রবর্তীর টার্গেট কিন্তু, যদি বেশিরভাগ ছবি দেখেন, তার টার্গেট কিন্তু মাস অডিয়েন্স ছিল। সে কিন্তু মেট্রো সেন্টারকে টার্গেটই করতো না। কিছু ছবি হয়তো মেট্রো সেন্টারও হিট হয়েছে, বাট বেশিরভাগ তার অডিয়েন্স, এই দেখবেন কিছুদিন আগে একটা ইউটিউবে ইন্টারভিউ দেখছিলাম আমি, তো সেখানে বিহারের একজন হল মালিক এসেছেন, তিনি বলছেন যে বিহারে মিঠুন চক্রবর্তীর স্টারডাম আপনি কল্পনা করতে পারবেন না। সকাল 6টার সময় যারা ওখানে কারখানার শ্রমিকরা, তারা বাইরে দাঁড়িয়ে থাকতো হলে, সিনেমা দেখে তারপরে হলে মানে কারখানাতে কাজ করতে যেত ভোরে। বা ধরুন যারা নাইট শিফট করছে, তারা নাইট শিফট করে শেষ করে বেরিয়ে পূর্ণিয়াতে তারপরে হলে মিঠুন চক্রবর্তীর ছবি দেখে তারপরে গেছে। তো পুরনো ছবি রিলিজ করছে এবং মিঠুন চক্রবর্তী যেহেতু পরিমাণে বেশি ছবি করতো, তো কোয়ান্টিটি বেশি করতো, ঠিক আছে, কোয়ালিটি হয়তো ভালো নয়, সেগুলো ক্রিটিক্সরা ভালো বলবে না অবশ্যই। এবং মেট্রোতে সেই ছবিগুলো চলতো না, যেগুলো টায়ার 1 সিটিজ আমরা বলি, সেখানে হয়তো সেই ছবিগুলো ওয়ার্ক করছে না। বাট ইউপি, বিহার, এইসব জায়গায় টায়ার 2, টায়ার 3 সিটিজে এগুলো কিন্তু বিগ টাইম ওয়ার্ক করতো এবং মিঠুন চক্রবর্তী নিজের স্টারডামটা কিন্তু পুরোটাই তৈরি করেছে এটার ভিত্তিতে। এবং পরবর্তীকালে 90s মিঠুন চক্রবর্তী এই জিনিসটা 80s 90s করেছে। আর 90s এই জিনিসটা কিন্তু গোবিন্দাও কিন্তু করেছে। গোবিন্দার ক্ষেত্রে দেখবেন রিসেন্টলি সে ওই যে টুইঙ্কেল খান্নাদের যে শোটা হচ্ছে, সেখানেও এসে এই কথাটা বলেছে যে সব বড় প্রডিউসার ডিরেক্টর সব অমিতাভ বচ্চনের সাথে কাজ করছে, তো আমরা কার সাথে কাজ করবো? তখন আমি ছোট প্রডিউসার, যারা ডিরেক্টর নিউ কামার, তাদের সাথে কাজ করতে শুরু করলাম, সাউথের রিমেক করতে শুরু করলাম এবং পরপর ছবি করলাম। এবং গোবিন্দারও দেখবেন টার্গেট ছিল হচ্ছে টায়ার 2, টায়ার 3 সিটিজ। তো সেখান থেকে কিন্তু একটা আনট্যাপড মার্কেটকে তারা আর কি এক্সপ্লোর করে, এবং খালি স্পেসিফিক্যালি ওদের ছবি কিন্তু ক্রিটিকদের ভাল লাগছে না বা প্যান ইন্ডিয়া অ্যাপিল করে বানানো হচ্ছে না, কিন্তু সেই ছবিগুলো কিন্তু একটা সার্টেন অডিয়েন্সকে মাথায় রেখে বানানো হচ্ছে এবং তারা সেই এন্টারটেনমেন্ট গুলো পাচ্ছে এবং তারা সেই ছবিগুলো দেখতে যেতে। তো ইউপি, বিহার, লখনৌ, কানপুর, এইসব জায়গাতে সেই ছবিটা চলছে। তো এইভাবেও কিন্তু একটা স্টারডাম গেইন করা যায়।
ঠিক আছে। এবার এটা তখন মিঠুন চক্রবর্তী বা গোবিন্দা তারা পরিমাণে বেশি ছবি করতো, বিকজ তখন হলই ছিল একমাত্র জায়গা যেখানে লোকে বেশি যেত। এখন তো ওই পরিমাণে ছবি করলে হবে না, তো আপনি কোয়ালিটির উপর কোয়ান্টিটি সেই ব্যাপারটা তখন ছিল, এখন সেটা করলে হবে না। এখন যুগ পাল্টে গেছে, ডিজিটাল এজ চলে এসছে, ওটিটি ইত্যাদি, টেলিভিশন, অনেক বেশি এক্সপোজারও দর্শকে চলে এসছে। তো আপনি কোয়ান্টিটি যদি ওই পরিমাণে বাড়িয়ে দেন তাহলে হবে না। আচ্ছা, এছাড়া আরো একটা জিনিস আছে যেটা আমি ব্যাপারে কথা বলে নেবো, তারপরে আমরা হর্ষবর্ধন রানের ব্যাপারে আসছি। সেটা হচ্ছে আগে আমি ব্যাকড্রপটা সেট করে নিচ্ছি যে 90s-এ একটা জনরা ছিল। দেখুন 90s-এ ধরুন লাভ স্টোরি তো প্রিডমিনেন্টলি বলিউডে হতো। এবার সেটারও দুটো ক্যাটাগরি ছিল। প্রথম ক্যাটাগরি ছিল যে বড় লাভ স্টোরি হচ্ছে ডিডিএলজ এর মতো, বড় বড় ছবি হচ্ছে, যেটা একটা গ্লোবাল অডিয়েন্সকেও টার্গেট করছে, বিদেশেও রিলিজ করছে, কিছু জায়গায় ইন্ডিয়াতে বড় করে রিলিজ করছে, মেট্রো অডিয়েন্সকেও টার্গেট করছে, তো সব জায়গায়। তো ডিডিএল যে একটা আমি এক্সাম্পল ধরলাম, বা দিল তো পাগলে, এই ধরনের লাভ স্টোরি হচ্ছে একটা প্যান ইন্ডিয়া অডিয়েন্সকে কেটার করে। বাট লো বাজেটের মধ্যে সনম বেওয়াফা বলে একটা ছবি এসেছিল। এবার এই ছবিটা কিন্তু সুপারহিট ছবি, কিন্তু সুপারহিট কিন্তু মেট্রোস এর মধ্যে নয়, স্মল টাউনসে। এক তো গান এই ধরনের ছবির খুব সুপারহিট হতো। তারপরে এই যে রনিত রয় হিরো হয়ে একটা ছবি এসেছিল জান তেরে নাম বলে, তো এই জান তেরে নাম এই ছবিটা কিন্তু মেট্রোসে একেবারে চলেনি, কোনো আরবান জায়গাতে চলেনি ছবিটা, কিন্তু টায়ার 2 টায়ার 3 সিটিতে মারাত্মক ওয়ার্ক করেছে, ঠিক আছে। বা তুমসে আচ্ছা কনে বলে 2000 সালের পরে একটা ছবি এসেছিল, একজন নিউ কামারি ছিল, কিম শর্মা ছিল, ওই ছবিটারও গান এত পপুলার হয়েছিল। এই দুটো ছবি এই ক্যাটাগরির একটা লাভ স্টোরি হতো, যেটা এখন বলিউডে বন্ধ হয়ে গেছিল মাঝে। সেটা হচ্ছে যে ভাই স্পেসিফিক্যালি টায়ার 2 টায়ার 3 সিটিকে মাথায় রেখে এই ধরনের লাভ স্টোরি বানানো। এই ধরনের লাভ স্টোরির থিম হচ্ছে বিট্রেয়াল, টক্সিসিটি, ঠিক আছে, ওয়ান সাইডেড লাভার, এই ধরনের কনসেপ্ট, এবং তার সাথে সুপারহিট মিউজিক। এই ধরনের ছবি জীবনে ক্রিটিক দ্বারা অ্যাপ্রিসিয়েটেড হয়নি, বাট এই ধরনের ছবি কিন্তু 90s-এ টায়ার 2 টায়ার 3 সিটিজে মারাত্মক ওয়ার্ক করেছে। এই সনম বেওয়াফা আপনারা সার্চ করে দেখে নিন, গান তো নিশ্চয়ই শুনেছেন, আচ্ছা সিলা দিয়া তুনে মেরে প্যার কা, ওই গানটা ছিল আর কি। টি সিরিজের ওই গান ক্যাসেটের থ্রু দিয়ে আর কি বিশাল পেনিট্রেট করেছিল, এবং এখনো সেগুলো দেখবেন অটো ফটোতে বাজে আর কি। তো এই একটা ক্যাটাগরি লাভ স্টোরি ছিল, যেটা মাঝে কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে গেছিল বলিউড থেকে, ওই ধরনের লাভ স্টোরি হচ্ছিল না যে একদম ওই স্মল টাউনকে মাথায় রেখে করবে। এবার হর্ষবর্ধন রানের ক্ষেত্রে কি হচ্ছে, যে হর্ষবর্ধন রানের কাছে ওই যে প্রথম যে রাস্তাটা সুপারস্টার হওয়া, যে বড় প্রোডাকশন, বড় ডিরেক্টর তাকে ব্যাকিং করছে, সেটা তো নেই, সেটা আমরা দেখে নিয়েছি। তার মানে কি, ছোট প্রডিউসার, ছোট ডিরেক্টরদের সাথে কাজ করতে হবে তাকে, তো সেটা সে করছে। এবং তার সাথে সেই কিন্তু একটা জনরা ধরে নিয়েছে, যে 90s-এর ওই লাভ স্টোরির যে জনরাটা বললাম, যেটা মাঝে ডেড হয়ে গেছিল, সেই যে সনম বেওয়াফা, তারপরে যে এই ছবিটার নাম বললাম আর কি, জান তেরে নাম, এ ধরনের অনেক ছবি হয়েছে 90s-এ প্রচুর হতো। তো সেই যে ক্যাটাগরিটা, সেটা যেহেতু বললাম অফ হয়ে গেছিল, সেই জনরাটাকে কিন্তু ধরে নিয়েছে হর্ষবর্ধন রানে, এই ছবিটা দিয়ে ধরেছে সনম তেরি কসম থেকে। তো সনম তেরি কসমে দেখবেন যেটা এরকম আশিক গার্লফ্রেন্ড মরে যাচ্ছে, অপেক্ষা করছে, একটা টক্সিক ব্যাপার রয়েছে, একটা মাস্কুলাইন একটা ফিগার। তো ডেফিনেটলি সেই 90s-এর যে অ্যাস্থেটিক্স ছিল সেটা তো আজকের দিনে ইভলভ করেছে। তো সনম তেরি কসম কিন্তু টেলিভিশন ইত্যাদিতে যে ফলোইংটা পেয়েছে, সেখান থেকে হর্ষবর্ধন রানে কিন্তু ওই স্পটটা দিতে পেরেছে, ওই যে লাভ স্টোরির যে হিরো টাইপের লাভ স্টোরিগুলো হতো 90s-এ, ওই টাইপের হিরোর একটা স্পট দিতে পেরেছে। এবং এক দিওয়ানে কি দিওয়ানিয়ত ওটার ফলো আপ, ঠিক আছে। এক দিওয়ানে কি দিওয়ানিয়ত কিন্তু ওই ধরনের ক্যাটাগরি সিনেমাতে একদম পারফেক্ট ফিট করে। গান সুপারহিট, গান দারুণ ছিল ছবিটাতে। ছবিটার মধ্যে দেখুন টক্সিসিটি, মেয়েটা আমাকে ভালো, মানে মেয়েটাকে ভালোবাসি, মানে মেয়েটাকে চাই, জোর করে নেব, তো এই ধরনের জিনিস কিন্তু টায়ার 2 টায়ার 3 সিটির সাথে এখনো রিজোনেট করে কোথাও গিয়ে। তো সেই থিমটা কানেক্ট করছে দর্শকের সাথে, একটা অডিয়েন্সের কিন্তু এই ছবিটা খুব ভালো লাগছে। ইভেন আরবান সেন্টার্সেও কিছু কিছু ইয়াং ছেলেমেয়েরা আছে, তাদের কিন্তু ভালো লাগছে। তো এই জিনিসটা কিন্তু হর্ষবর্ধন করেছে। এবার সামনের দিনে কি করতে পারবে, এই যে জনরাটা সে সাকসেস পেলো, সনম তেরি কসম। আমি দেখুন রিভিউতে আমার ছবিটা ভালো লাগেনি, এক দিওয়ানে কি দিওয়ানি, আমি সেখানে বলছিলাম যে সে বেটার ডিরেক্টরদের সাথে কাজ করুক, এই করুক, আর সেটাও বলেছিলাম যে সে অপরচুনিটি হয়তো পায় না ইত্যাদি, সেটাও বলেছিলাম। এবার এই যে ইমেজটা ওর সেট হয়ে গেল না, একটা লাভার, টক্সিক লাভার, দুঃখ পেয়েছে, কষ্ট পেয়েছে, এরকম একটা ট্র্যাজেডি লাভার, এরকম একটা রোমান্টিক জোনের মধ্যে, আমার মনে হয় এই ইমেজটাই ও রিপিট করা উচিত। দেখুন সুপারস্টার হওয়া কিন্তু ভ্যারাইটি ডেফিনেটলি দেবে, কিন্তু একটা ইমেজে স্টিক হয়েও কিন্তু সুপারস্টার হওয়া যায়। আজকে কার্তিক আরিয়ান কিন্তু তাই করবার চেষ্টা করছে, ওর ইমেজটা কিন্তু হচ্ছে কমেডি, ও একটা নতুন নিউ এজ অক্ষয় কুমার হওয়ার চেষ্টা করছে। এবং দেখবেন যে একটা হিরো যখন হয়েছে শাহরুখ খান, রোমান্টিক হিরো, একটা অনেক পিরিয়ড জুড়ে প্রথমে কিন্তু রোমান্টিক ছবি করেছে। অক্ষয় কুমার প্রথমে একটা পিরিয়ড জুড়ে কিন্তু অ্যাকশন করেছে, তারপরে কমেডিতে সুইচ করেছে, তারপরে একটা লম্বা টাইম খালি কমেডি ছবি করেছে। তো প্রত্যেকটা অ্যাক্টর কিন্তু একটা প্রিডমিনেন্টলি একটা যুগ ধরে একটা সার্টেন জনরা দিয়ে কিন্তু পপুলারিটি পায়, তারপরে সে সেটাকে ফ্লিপ করে যাতে লং টার্ম আরো টানতে পারে বলে, তাহলে লোকে তাকে এক জনরাতে দেখে দেখে বোর হয়ে যাবে। কিন্তু এখন যেহেতু হর্ষবর্ধন রানে নিজের ইনিশিয়াল ফেজে রয়েছে, সনম তেরি কসম কোথাও রিলিজে হিট হয়েছে, এক দিওয়ানে কি দিওয়ানিয়ত ভালো রেসপন্স পাচ্ছে, তার কিন্তু এই যে ইমেজটা যেটা হয়েছে, এই যে একটা লাভারের ইমেজ, একটা ইন্টেন্স ট্র্যাজিক লাভার, একদম
একটা টক্সিক ব্যাপারও থাকবে, সেই যে ইমেজটা সে পেয়ে যে দর্শক অ্যাকসেপ্ট করেছে, এটা কিন্তু তার কন্টিনিউ করা উচিত অ্যাটলিস্ট নেক্সট 3 থেকে 4টে কি 5টা ছবিতে, ঠিক আছে। এবং এই ছবিগুলোর এই ধরনেরই থিম হওয়া উচিত। সে আর শিলা বলে একটা ছবি করছে হর্ষবর্ধন রানে, যেটা আগেন লাভ স্টোরি হতে চলেছে, অ্যাকশন লাভ স্টোরি ওরকমই হবে, এবং সেখানেও আর কি উমং কুমার ডিরেক্ট করছে এই ছবিটা। তো ওটাও আর কি পারফেক্ট, এই একদম যদি এই ব্র্যাকেটের মধ্যে বসে, ছবির তো বিষয়বস্তু জানি না এখনো, বাট জনরাটা কিন্তু এটাই। তো এই ব্র্যাকেটে যদি পারফেক্টলি বসে তাহলে খুব ভালো হবে, তাহলে কিন্তু সে আবারও অডিয়েন্স পাবে। কিন্তু দেখুন সামনে থামার মতো বড় ছবি ছিল, ম্যাডকের এখন এত হোল্ড, তা সত্ত্বেও কিন্তু এক দিওয়ানি কি দিওয়ানিয়াত সেই ছবিটা কিন্তু ভালো রেসপন্স পাচ্ছে, অডিয়েন্স কিন্তু যাচ্ছে ছবিটা দেখতে। তো এই জিনিসটা কিন্তু বিগ টাইম ওয়ার্ক করেছে। তো ওই ইমেজটাকে বারবার রিপিট করে এখন নেক্সট 5-6টা ছবিতে কিন্তু এরকমই করা উচিত, ডেফিনেটলি করা উচিত। এবং ওই যে অডিয়েন্সটা, ওই যে টায়ার 2 টায়ার 3 সিটি, সেখানে দেখুন সিঙ্গেল স্ক্রিন অনেক বন্ধ হয়ে গেছে, কিন্তু অনেক মিনিপ্লেক্স এসছে, কিছু কিছু হল খুলেছে। তো যে অডিয়েন্সটা এক্সিস্টিং আছে তাদেরকেই আর কি কেটার করো, ঠিক আছে। তাদেরকে কেটার করলে যে রুটটা আর কি মিঠুন চক্রবর্তী বা গোবিন্দা 90s এর নিয়েছিল, মিঠুন চক্রবর্তী 80s এর নিয়েছিল, সেটা কিন্তু হর্ষবর্ধন রানে এখন নিতে পারে। যে ভাই আজকে যারা বলিউডের অন্য হিরোরা আছে তারা আরবান সেন্টারকে মাল্টিপ্লেক্সকে মাথায় রেখে ছবি বানাচ্ছে, আমি ওই সিঙ্গেল স্ক্রিনের দিকে যাব, আমি ওই দিকে যাব, আমি ওই 90s এর ওই যে একটা যে লাভ স্টোরি যেটা বললাম, এই সনম বেওয়ফা বা জানতে রে নাম, যে ক্যাটাগরির মধ্যে পড়তো, ওই ধরনের লাভ স্টোরি ওখানে এখনো লোকে পছন্দ করে, এখনো তার গান চলে। তো আমি ওই ক্যাটাগরি ওই ফ্লেভারটাকে ডেফিনেটলি আজকের দিনের মতো করে অ্যাস্থেটিকে প্রেজেন্ট করব, সেই ধরনের ছবি করব। এবং ডেফিনেটলি দেখুন হর্ষবর্ধন রানে তো অত পরিমাণে ছবি করতে পারবে না, তাকে কমই করতে হবে। সেই আগের 90s এর মতো অত কোয়ান্টিটি ডেফিনেটলি এখন ওয়ার্কও করবে না ওই ইমেজটা, বাট এইটা কিন্তু সে করতে পারে। আর আরো একটা জিনিস যেটা প্লাস পয়েন্ট হর্ষবর্ধন রানের, সেটা হচ্ছে কি, সে না অন গ্রাউন্ডে গিয়ে নিজে ছবিকে নিজে প্রমোট করে, ঠিক আছে। মানে আজ গেটি গ্যালাক্সিতে চলে যাচ্ছে, হাউসফুল বোর্ড নিয়ে হাতে দাঁড়িয়ে পড়ছে, ঠিক আছে, নিজে ভ্যান নিয়ে বেরিয়ে পড়ছে, ঠিক আছে, নিজে গিয়ে টিকিট দিচ্ছে, এই ধরনের জিনিসপত্র দর্শকদেরকে রিকোয়েস্ট করছে নিজে ফার্স্ট হ্যান্ড গিয়ে যে ভাই চলে আসিস হলে। তো এই জিনিসটা খুব ভালো করতে পারে। তো এইটা আমার খুব ভালো হয়েছে, এবং সে অভিনেতাও ভালো। আমি আগেন সিনেমার মধ্যে মানে রিভিউর মধ্যেও বলছিলাম যে ত্যাশের মতো ছবি সে করেছে বিজয় নাম্বারে, বাট এখন কিন্তু সে মাঝে দেখবেন অনেক ছবিতে সাপোর্টিং অ্যাক্টার্স ইত্যাদি সাউথে গিয়ে ভিলেন হয়ে গেছে, সেগুলো সে করেছে আর কি। বাট এখন যেহেতু সে একটা সার্টেন সাকসেস পেয়ে গেছে, আমার মনে হয় তার কিন্তু ওই ধরনের যে রোলস, ধরুন এই একটা হাসিন দিলরুবাতে একটা সাপোর্টিং অ্যাক্টার করছে, ঠিক আছে, এই ধরনের কিন্তু রোল তার করা উচিত নয় বলেই আমার মনে হয়। তার কিন্তু এই যে ইমেজটা সে পেয়েছে সেটাই কোথাও স্টিক হওয়া উচিত, এরকম পরপর কয়েকটা ছবি করা উচিত, এবং খুব কেয়ারফুলি এই ছবিগুলোকে কিন্তু ফেস্টিভ্যালে নিয়ে আসা উচিত। এই যে দিওয়ালিতে আনলো, ঠিক আছে, এরপরে ধরুন আমি কথার কথা বলছি ক্রিসমাস, দিওয়ালি, এই ধরনের ফেস্টিভ্যাল যেখানে হিন্দি ছবি ওয়ার্ক করে, সে অল্প স্ক্রিন নিয়েই নামুক, কিন্তু নামুক হচ্ছে এমন ছবির মানে একটা অন্যই অডিয়েন্সকে টার্গেট করে। আজকে থামা প্লেক্সকে টার্গেট করছে, ও উল্টো দিকে একটা অডিয়েন্সকে টার্গেট করছে, তো এই কারণেই আর কি সাকসেসটা পাচ্ছে। তো সেইটা আর কি খুব ভালো। এবং যেহেতু ওই যে বললাম যে গোবিন্দার মিঠুন চক্রবর্তী ইউএসপি কি ছিল, অল্প বাজেটের ছবি ছিল, বিগ বাজেট ছবি না, তাই হিট ট্যাগটাও তাড়াতাড়ি পাবে। সেটাও কিন্তু হর্ষবর্ধন যদি পেতে শুরু করে তাহলে কিন্তু সে আরো প্রডিউসার আরো ডিরেক্টর পাবে। হ্যাঁ ডেফিনেটলি এ লিস্টার পাবে না, কিন্তু এখান দিয়েও কিন্তু সে একটা স্টারডাম অ্যাচিভ করতে পারে। তো আমি তো চাইবো ডেফিনেটলি সে একটা স্টারডাম পাক এবং অর্গ্যানিক্যালি সেটা করুক, ঠিক আছে, বিকজ তার তো পিছনে এত বড় কোনো পিআর সাপোর্ট ইত্যাদি নেই, তাকে তার হয়ে কেউ টিকিটও কেটে দিচ্ছে না কোটি কোটি টাকা। তো এই জিনিসটা আছে। তো আমি চাই যে সে একটা স্টার হোক, একটা সার্টেন লেভেল অফ স্টারডাম তার পৌঁছা। এবং দেখুন এই যে রুটটা আছে, এই রুটটা দিয়ে আপনি বড় স্টার হতে পারেন। গোবিন্দা মিঠুন চক্রবর্তী হয়েছে, কিন্তু গোবিন্দা কোনোদিনও শাহরুখ খান হতে পারেনি বা আমির খান হতে পারেনি। তো সেই একটা এটারও একটা সিলিং আছে, সেই সিলিংটাকে আপনি ক্রস করতে পারবেন না, সেটাও একটা লিমিটেশন আছে। বাট ডেফিনেটলি নিজের চেষ্টা একটা সার্টেন লেভেল অব্দি তো যাওয়াই যায়। তো দেখা যাক সেটা হর্ষবর্ধন রানে করতে পারে কিনা। আপনাদের পুরো বিষয়টা নিয়ে কি ওপিনিয়ন, এই ধরনের ছবি আপনারা 90s এ দেখেছেন কিনা, গোবিন্দা মিঠুন চক্রবর্তীর রুটটা হর্ষবর্ধন রানের নেওয়া উচিত কিনা, এবং সে অলরেডি নিচ্ছে কিনা, আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।